গণহত্যাকারী চরম ফ্যাসিস্ট শেখ হাসিনা জনরোষের কবলে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। পালিয়ে গিয়ে সে ভারতের কোলে উঠেছে। ভারতের কোলে বসে সে নানান দেশে অ্যাসাইলাম চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কেউ সাড়া দেয়নি। সাড়া না পেয়ে এখনো পর্যন্ত সে ভারতেই আছে। ভারতে যাওয়ার পর তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিল যে তার মা আর কখনোই রাজনীতিতে ফিরবে না, যদিও তার মায়ের আসলে রাজনীতিতে ফেরার সমস্ত পথ বন্ধ। কিন্তু গতকাল সে বলেছে যে আওয়ামী লীগকে শেষ করা এত সহজ নয়। আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোদিনও সম্ভব নয়। আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ দল, গণতান্ত্রিক দল। এখনো যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে আওয়ামী লীগই নাকি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবে। এই কথার মানেটা আসলে কি? আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে? তারা নানান রকম ভাবে রাজনীতিতে ফেরার ষড়যন্ত্র করছে। রাষ্ট্র ক্ষমতায় আবারও বসার জন্য তারা নানান রকম চক্রান্ত করছে। নিশ্চয়ই এখানে নীলনকশা তারা ভালোভাবেই করছে। কারণ 5 অগস্ট যখন এখান থেকে শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে এই বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা হয়েছে, তাদের ঘর বাড়িতে হামলা হয়েছে, দোকানপাটে হামলা হয়েছে। এই হামলা কারা করেছে? এই হামলা জামায়াত শিবির তো এখন করবে না। তার কারণ জামায়াত শিবির এই আন্দোলনের মধ্য দিয়ে এটা বুঝতে নিশ্চয়ই পেরেছে যে জামায়াত শিবির কোনোভাবেই আর সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে করে পার পাবে না। কাজেই জনগণ আওয়ামী লীগকে এখান থেকে ক্ষমতাচ্যুত করার পরপরই জামায়াত শিবির এরকম হামলে পড়বে। এত কাঁচা কাজ জামায়াত শিবির কিংবা বিএনপি এখন করবে না। ফলে এই কাজ এখানে করেছে কারা করেছে এটা এখানে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে কারা এগুলোকে প্রচারে আনছে। ভারতের বেশিরভাগ মিডিয়া তারা এই বিষয়টাকে হরদম প্রচার করছে। তারা এখানে এই বিষয়টাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে উল্লেখ করছে। তারা এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলাটাকে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু এখানে একটি কথা বলা দরকার যে আওয়ামী লীগের রাজনীতি করে যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জনগণের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার চালিয়েছে, তারা যদি এখন জনগণের ক্ষোভের মুখে পড়ে, তাহলে সেখানে তাদের এই মাইনরিটির প্রশ্ন কারা নিয়ে আসছে? একজন মুসলিম যখন রাজনীতি করছে আওয়ামী লীগের এবং সেই রাজনীতির জেরে জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছে, সে যখন জনরোষের কবলে পড়ছে তখন কিন্তু তার মাইনরিটির হিসাবটা আসছে না। তখন সে আওয়ামী লীগার নির্যাতনকারী। কিন্তু হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগার যে সে আওয়ামী লীগার নয়, তাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে মাইনরিটি হিসেবে। ফলে এই মাইনরিটি গেমটা এখানে কারা করছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা দরকার। এটা আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে এর পেছনে গভীর কোনো চক্রান্ত রয়েছে, গভীর কোনো নীল নকশা এখানে আঁকা হচ্ছে বাংলাদেশকে অশান্ত করার জন্য। বাংলাদেশকে এই যে বিশৃঙ্খলা, অরাজকতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা যারা করছে, তারা এখানে আদতে বাংলাদেশকে বিশৃঙ্খলা এবং এই যে অরাজকতার একটি বাংলাদেশ হিসেবে দেখতে চায় এবং সেই দিকে নিয়ে যেতে চায়। কিন্তু এখানে একটি কথা মনে রাখা দরকার যে ছাত্র জনতার অভ্যুত্থানের উপর দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কাজেই কোনো ষড়যন্ত্র, কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন করা এতটা সহজ হবে না। অনেক অনেক রক্তের বিনিময়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের এই রাজনীতিতে ফেরা কোনোভাবেই সম্ভব নয়। এখন তো নয়ই, কোনো এক কালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। ফলে সজীব ওয়াজেদ জয় যতই কনফিডেন্সের সঙ্গে এখানে ক্ষমতায় ফেরার কথা বলুক না কেন, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করুক না কেন, জনগণের সাড়া যে তারা কোনোভাবেই সেখানে পাবে না সেই বিষয়ে তাদেরও আসলে পরিষ্কার থাকা দরকার। ষড়যন্ত্র তারা করতে পারে, কিন্তু সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য এখানে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যবদ্ধভাবেই তাদেরকে মোকাবেলার সক্ষমতাও কিন্তু রয়েছে। আপনারা এখানে জানেন যে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ বিগত 15 বছরে এখানে কত নিকৃষ্ট কাজ করেছে, ভিন্ন রাজনীতি করেছে, ভিন্ন মত প্রকাশ করেছে। তাদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় গুমখানায় আটকে রাখা হয়েছে। রাষ্ট্রীয় গুমখানা, যেটাকে আমরা আয়না ঘর হিসেবে জেনেছি,
সেই আয়না ঘরে তাদেরকে আটক রাখা হয়েছে বছরের পর বছর। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 2 জন মানুষকে এই আয়না ঘর থেকে মুক্ত করা হয়েছে। আপনারা এও দেখেছেন যে গতকালকে মাইকেল চাকমা নামে একজন শ্রমিক নেতাকে আয়নাঘর থেকে মুক্ত করা হয়েছে। এই মাইকেল চাকমাকে গুম করা হয়েছিল 2019 সালে। সে শ্রমিকের সঙ্গে মিটিং করে কাঁচপুর ব্রিজ হয়ে সে ফিরছিল, সেখান থেকে তাকে গুম করে ফেলা হয়। তাকে গুম করার পরে আমরা বিভিন্ন থানায় থানায় ধর্ণা দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন জানিয়েছি, তারা আমাদের জিডি নেয় নাই। মনে আছে আমি গিয়েছিলাম সেই নারায়ণগঞ্জের একটি থানায়, সেখানে এই থানার ওসি আমাদের জিডি নেয় নাই। আমরা গিয়েছিলাম আদালতে, রিট করেছিলাম, আদালতের কাছে বলেছিলাম মাইকেল চাকমাকে ফিরিয়ে দেন, কিন্তু আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ মাইকেল চাকমাকে ফিরিয়ে দেয় নাই। যখন তাকে ফিরিয়ে দেয় নাই তখন আমরা বুঝতে পেরেছিলাম যে কোনো মানুষ যদি গুম হয় তাহলে তাকে খুঁজে বের করার সক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে, কিন্তু খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো মানুষকে গুম করে তখন তাকে আর ফেরত পাওয়া সম্ভব নয়। ঠিক সেটাই হয়েছে, মাইকেল চাকমাকে আমরা ফেরত পাইনি, কিন্তু গতকাল বিগত 5 বছর পরে তাকে আমরা রাষ্ট্রীয় গুমখানা থেকে মুক্ত করেছি। বাংলাদেশকে স্বাধীন করার যে ফল, এটা তার মধ্যে একটা। আওয়ামী লীগের যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সারা দেশটাকে একটা কারাগারে পরিণত করে রেখেছিল, সেই কারাগার আমরা ভেঙে ফেলেছি। সেই কারাগার থেকে আমাদের জনগণকে আমরা মুক্ত করেছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ঐক্যের বাংলাদেশ এখানে গড়ে উঠেছে। বিভিন্ন দলমতের মানুষ তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ এখানে যত ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগ যেখানে আর ক্ষমতায় ফিরতে পারবে না সে বিষয়ে জনগণের কোনো সন্দেহ নেই, কিন্তু আওয়ামী লীগের জায়গায় যারা এই বাংলাদেশকে আবারও অশান্ত করতে চাইবে, যারা বাংলাদেশকে আবারও এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ফেলতে চাইবে, আবারও দখলদারিত্বের রাজনীতি শুরু করবে, তারা কিন্তু এত সহজে পার পাবে না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখা দরকার যে জনগণের ঐক্যের মধ্য দিয়ে যে বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেই বাংলাদেশকে যদি কেউ এখানে বাধাগ্রস্ত করতে চায় তাহলে সেটা বাংলাদেশের ছাত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। ভারতের জনগণ আমাদের বন্ধু, তারা এই আন্দোলনে, এই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার সঙ্গে তারা একত্রে মিছিল করেছে। যদিও দূরত্বটা অনেক বেশি, কিন্তু তারা আমাদের সঙ্গে থেকেছে, আমরা তাদেরকে পাশে পেয়েছি। যেরকম আমরা পাশে পেয়েছিলাম সেই 1971 সালেও। ভারতের জনগণ আমাদের পাশে সবসময় ছিল। ভারতের জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু ভারত রাষ্ট্র, এই যে মোদী সরকার, তারা যদি বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয়কে কোনো না কোনো ভাবে আবারও ষড়যন্ত্র করে এই গভীর চক্রান্তের দিকে ঠেলে নিয়ে যেতে চায়, সেটা যেরকম বাংলাদেশের জনগণ রুখে দিবে, তেমনি ভাবে আমাদের বিশ্বাস ভারতের যে লড়াকু জনগণ আছে তারাও সেটাকে রুখে দেবে। আজকে বাংলাদেশের ছাত্র জনতাই নয়, ভারতের লড়াকু জনগণও, ভারতের লড়াকু ছাত্ররাও আজকে বাংলাদেশের লড়াকু ছাত্র জনতার পাশে রয়েছে। সুতরাং এই অত্যাচারী শাসকেরা সাবধান, যতই ষড়যন্ত্র এখানে করার চেষ্টা করুন না কেন, সাকসেসফুল হবেন না, হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থেকে বিগত 15 বছরে এই ভারতের মোদির সঙ্গে চক্রান্ত করে যে অবস্থা করেছে, সেই অবস্থার ফলাফল আজকে তাদের এই পরিণতি। তাদের এই পরিণতি হওয়ার কথা ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগ সব থেকে পুরাতন দল, এটা সত্য। বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা আছে, এটাও সত্য, কিন্তু বিগত 15 বছরে সেই সমস্ত ভূমিকা, সমস্ত অর্জন, সমস্ত কিছুকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। কাজেই আওয়ামী লীগের আজকে এই পরিণতির জন্য অন্য কেউ দায়ী নয়, খোদ আওয়ামী লীগই এর জন্য দায়ী। ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। বাংলাদেশ আগেও জনগণের বাংলাদেশ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের মাটি দুর্জয় ঘাঁটি সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছেন, তিনি যথার্থভাবে লিখেছেন। তবে এখানে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 5 আগস্ট এই যে নানান জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা মামলা ইত্যাদি হওয়ার পরে
এই যে অভ্যুত্থানের ছাত্র জনতা সেটাকে যেভাবে রুখে দিয়েছে, যেভাবে পাহারায় গিয়েছে, যেভাবে সমস্ত ষড়যন্ত্রকে এখানে নস্যাৎ করেছে, ঠিক একই রকম ভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। সমস্ত অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজনের রাজনীতি এখানে চলবে না, এখানে জুলুমের রাজনীতি চলবে না, এখানে দখলদারিত্বের রাজনীতি চলবে না। গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি এখানে চলবে। সেই রাজনীতি জনগণের রাজনীতি, সেই রাজনীতি ছাত্র তরুণদের রাজনীতি। এই রাজনীতিকে বিকশিত করা, এই রাজনীতির দ্বারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আজকে বাংলাদেশের ছাত্র জনতার সামনে একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবে, সেই আশাবাদ রাখি এবং সেই প্রত্যয় আমরা আসলে ব্যক্ত করি। দেশে দেশে জনগণের ঐক্যের জয় হোক, দেশে দেশে ফ্যাসিস্টদের পতন হোক, দেশে দেশে ফ্যাসিস্টরা এভাবেই ধ্বংস হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেকগুলো দিন পরে অবশেষে বাড়িতে এসে পৌঁছতে পেরেছি। এতদিন বাসায় তো থাকতে পারিনি, সেই কারফিউ যেদিন দিয়েছিল তারপর থেকে বাড়ি ছাড়া। আওয়ামী লীগের যে গুন্ডাপান্ডারা ছিল এবং এই যে পুলিশ লীগের যে হানাদার বাহিনী, এই খুনি বাহিনীর কারণে বাড়িতে থাকা সম্ভব হয়নি। আমাদের অনেক সহযোদ্ধা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যার পরে আজকে আমরা কি হয়েছে, আমরা যারা বেঁচে আছি তারা কিন্তু বাড়িতে পৌঁছতে পেরেছি, বাসায় আসতে পেরেছি। কিন্তু যারা আমাদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা কিন্তু আজকে শুধুমাত্র ঘর ছাড়াই নয়, তারা দেশ ছাড়া। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, আপনারা জানেন। ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি কিন্তু আমেরিকাতে, লন্ডনে অ্যাসাইলাম চেয়েছেন, কিন্তু সেখানে অ্যাসাইলাম তিনি পাননি এখনো পর্যন্ত, পাবেন বলে মনেও হয় না। ইউএসএতেও একই অবস্থা। চীন থেকে তো আগেই তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরপরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তো মনে হয় না তাকে নিবে। তার কারণ হচ্ছে লন্ডন এবং ইউএসএ তারা তো নিষেধ করে দিয়েছে, ফলে ইউরোপীয় ইউনিয়নের তাকে নেওয়ার কোনো চান্সেস নাই। এখন বেলারুশ যদি তাকে নেয়, যদি নেয় আর কি, সেটাও নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। আওয়ামী লীগের এই যে সভাপতি, তিনি এত চরম মিথ্যাবাদী একজন প্রধানমন্ত্রী ছিলেন, এত মিথ্যা কথা তিনি বলতেন। আসলে কি ফ্যাসিবাদ তো মিথ্যার উপরে টিকে থাকে, মিথ্যে ছাড়া ফ্যাসিবাদ এগোতে পারে না, টিকতে পারে না। ফলে এই মিথ্যের উপর দাঁড়িয়েই তিনি তার রাষ্ট্র ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখেছিলেন এবং পদে পদে প্রত্যেকটি সময় তিনি জনগণের সঙ্গে মিথ্যাচার করে গিয়েছেন। তিনি বলেছেন যে আমাকে যদি জনগণ ক্ষমতায় রাখে তাহলে আমি থাকতে পারি, অথচ তিনি ভোট ডাকাতে গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপর আপনাদের সঙ্গে কথা বলাটা দরকার বলে মনে হচ্ছে, তাই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো এনিওয়ে, যা বলছিলাম, তো তিনি ভোট ডাকাতি করেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, নানা কিছু করে তারপরে কিন্তু ক্ষমতায় থেকেছেন। অথচ বিপরীতে তিনি বলতেন যে আসলে তার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে নেই। কিন্তু এই যে চলে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি আরো বেশি দমন পীড়ন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে। শুধুমাত্র তিনি পালিয়েছেন তার কারণ জনগণ গণভবনের দিকে যাত্রা করেছিল এবং সেটা শোনার পরেও তিনি বলেছিলেন যে জনগণের উপরে আরো বেশি রিপ্রেশন চালাতে, কিন্তু সেটা তো সম্ভব ছিল না, আসলে কোনো বাহিনীর পক্ষেই সম্ভব ছিল না। কিন্তু তারপরেও তিনি সেই নির্দেশ দিয়েছিলেন। কত বড় ফ্যাসিস্ট, কত বড় অত্যাচারী একজন শাসক বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেছিল, সেটা শেখ হাসিনাকে না দেখলে আসলে কোনোভাবেই কেউ আন্দাজ করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো স্বৈর শাসক ক্ষমতায় ছিল, সব থেকে ভয়ানক এবং সব থেকে নিকৃষ্ট শাসক হচ্ছে শেখ হাসিনা। এই যে শেখ হাসিনা নিজেকে নিকৃষ্ট শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের শাসন ক্ষমতায়, কি হয়েছে, কি পেয়েছেন তিনি আসলে? এই যে দীর্ঘ 15 বছর তিনি ক্ষমতায় থেকেছেন, কি লাভ হয়েছে? আজকে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এমনকি তিনি আর দেশে ফিরতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। দেশে ফিরলে তাকে এখানে শাস্তির আওতায় আসতে হবে। ওদিকে তার বাবা শেখ মুজিবুর রহমান,
তার যে অবদান বাংলাদেশের এই স্বাধীনতায় ছিল, সেই অবদানকে তিনি এমনভাবে ভুলুণ্ঠিত করেছেন যে নিজেরকে তো কলঙ্কিত করেইছেন এবং তার বাবার যতটুকু যা ইতিহাস ছিল সেগুলোকেও পুরোপুরি তিনি ধূলিসাৎ করে দিয়েছেন। অথচ তিনি বলতেন তার পিতাকে তিনি কত সম্মান করেন। পিতাকে যদি তিনি আসলে সম্মানই করতেন তাহলে তার পক্ষে এই ধরনের নিকৃষ্ট জঘন্যতম কাজ কোনোভাবে করা সম্ভব হতো না। তিনি তো ডুবেইছেন, সাথে তার পিতাকে নিয়ে ডুবেছেন। আসলে পিতাকে দিয়ে তো তিনি এতদিন ব্যবসা করে খেয়েছেন, ফলে তার ব্যবসা যখন ডুবেছে তখন তার পিতাকে নিয়ে তিনি ডুবেছেন। এটা খুবই পরিষ্কার। বাংলাদেশের শাসনামলে আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগ নিজেদের যে গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বারংবার আমাদের সামনে প্রেজেন্ট করতেন, সেই সমস্ত কিছু একেবারে শেষ হয়ে গিয়েছে। আমরা বারংবারই বলেছি যে আওয়ামী লীগের পতন এখানে যখন হবে, এত নিকৃষ্ট, এত জঘন্যভাবে হবে যে আওয়ামী লীগ রাজনীতিতে আর কোনোদিনও ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং ঠিক দেখুন তাই হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার মতো কোনো কিছু বেঁচে আর নেই। আওয়ামী লীগ নিজেদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যেটা আওয়ামী লীগ নিজেরাও আসলে কল্পনা করতে পারেনি বোধ হয়, কিন্তু জনগণ কল্পনা করতে পেরেছিল। বারংবারই বলা হয়েছিল যে জনগণ